ইসলামী আন্দোলনের নায়েবে আমির তিনি বলেছিলেন যে বড় একটি দল তাদেরকে বলেছে 143টি আসনে আপনারা এ গ্রেডে আছেন। অবশ্যই আপনারা খেয়াল করবেন যে তিনি বলেছিলেন বড় একটি দলের মুখপাত্র হোক বা প্রধান কেউ তাকে বলেছেন যে 143টি আসনে তারা এ গ্রেডে আছে। হয়তো বা এরকমের হয়েছে যে তাকে আরও কিছু বলা হয়েছে যে আপনার সাথে কি বিদেশি কোনো রাষ্ট্রদূত এসে আপনার সাথে কথা বলতেছে? সে হয়তো বলেছে না। তাহলে জামাতের সাথে বলতেছে কেন? আপনাকে কি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিছু দেবে? হয়তো বা বলেছে না। আল্লাহ, তাহলে আপনারা কেন যাদের সাথে জোটে যাবেন? আপনারা প্রধানমন্ত্রিত্ব আর রাষ্ট্রপতি আপনারা চেয়ে নেবেন, আর এটাও দেখবেন যে নির্বাচন কমিশন সহ বিভিন্ন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা কেন আপনাদেরকে গুরুত্ব দেয় না, শুধু জামাতে ইসলামকে কেন গুরুত্ব দেয়? এইটা বলার পরবর্তীতে হয়তো বা তাদের ভিতরে কাজ করেছে, আল্লাহ আমাদের তো এত জনপ্রিয়তা, এত কিছু, তাহলে আমাদের আসন সমঝোতা, আমরা আসন কেন 45টা নেব? যেহেতু সমঝোতার বিষয় সেহেতু আমাদের কমপক্ষে 100টা আসন লাগবে। কিন্তু আফসোসের বিষয় হলো একটাই, যে আমরা একবারের জন্য চিন্তা করি না যে আমাদের তৃণমূলে এবং আমাদের গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের কতজন সমর্থক আছে। দেখা যাবে একটি গ্রামে হাতে গোনা 10 জন সমর্থকও আছে বলে আমার কাছে মনে হয় না। কিছু মানুষ থাকতে পারে, আবার অনেক সমর্থক আছে পীর সাহেবের মুরিদ, কিন্তু তারা হয়তো আওয়ামী লীগ অথবা বিএনপি বা জামাতে ইসলাম বা হেফাজতে ইসলাম বিভিন্ন রকমের কিছু হতে পারে। হওয়ার কারণে তারা দেখা যাবে যে ভোটের মাঠে গিয়ে তারা ইসলামী আন্দোলনকে ভোট দেবে না। এখন যে দলটার তৃণমূলে কর্মী নাই, যে দলটার ছাত্র সংসদে কর্মী নাই, যে দলটার গ্রাম পর্যায়ে কর্মী নাই, সেই দলটা যদি হাস্যকরভাবে 100টি আসন চেয়ে বসে আর সেইটাই অনড় থাকে, আদৌ কি সেটা সম্ভব? বিশ্বের পরিবেশ, ভূ রাজনীতিক বা কূটনীতি, বিভিন্ন বিষয়গুলো বোঝার খুবই গুরুত্ব অপরিসীম। কেননা আপনি যদি ভূ রাজনীতি না বোঝেন, আপনি যদি ইচ্ছা মতন কিছু বলেন, আবারও কিছু কথা আসে যে তারা চেয়েছে নাকি শরিয়া আইন বাস্তবায়ন করতে। আসলে গণতন্ত্রে থেকে শরিয়া আইন কি আদৌ বাস্তবে সম্ভব এই দেশে চালু করা? আস্তে আস্তে সম্ভব। আপনি প্রথমে ইসলামিক ভাবধারার আইনকে বা ইসলামী ভাবধারার লোকজন যখন সংসদে যাবে, সংসদে যাওয়ার পরবর্তীতে তারা যখন মানুষদেরকে তাদের সুন্দর চরিত্র দেখিয়ে মোটিভেট করবে, মানুষেরা যখন তাদের চরিত্র দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তখন যদি তাদেরকে বলা হয় আসলে গণতন্ত্রের ভিতরে এই খারাপ গুণ আছে, এইগুলা থেকে বেরিয়ে আসুন না আমরা ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আইনকে মেনে নেই বা ইসলামী কাঠামোতে চলে যাই অথবা খেলাফার আদর্শে আমরা বিশ্বাসী হই, সেইটা না করে আমি যদি গণতন্ত্রে বসে একবারে বলে ফেলি যে আমি ইসলামী শাসন ছাড়া চলবো না, ইসলামী শাসন চালাতেই হবে, এটা যদি আমরা বলে থাকি সেটা তো বোকামির বিষয়। আর ইন্ডিয়াও তো চায় বা পাশের রাষ্ট্রগুলোও চায় যে আমাদের দেশটা যে আবার জঙ্গিবাদ বা তালেবানি পন্থায় হচ্ছে কিনা সেইটা বিশ্বকে দেখাতে। আর যদি একবার দেখাতে পারে তাহলে যেমনিভাবে আগে আওয়ামী ফ্যাসিস্টদের আমলে ইসলামী ভাবধারার মানুষদের উপরে জুলুম নির্যাতন করা কেমন জানি ফরজ হয়ে গিয়েছিল, জায়েজ ছিল, ঠিক সেইটা আবারও বাস্তবায়ন তারা করতে পারে। কিন্তু জামাতে ইসলামী এইখানে সুদূর প্রসারী একটি বিষয় তুলে ধরেছে, যার মাধ্যমে তারা জানিয়েছে যে না, আমরা শরিয়া আইন বাস্তবায়িত করব না। কেননা শরিয়া আইন তো গণতন্ত্রে বাস্তবায়ন করা যায় না। শরিয়া আইন বাস্তবায়ন করতে হলে আগে দেশের মানুষের চরিত্র পরিবর্তন করার দরকার। দেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায় যেখানে চাঁদাবাজ, ধর্ষক, ঘুষনীতি, দুর্নীতি বা ঘুষখোর
সুদখোরেরা বসে আছে, তাদেরকে আপনি বসিয়ে রেখে আপনি কি মনে করেন একবারেই এই দেশের সব কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব? আদৌ কিন্তু সম্ভব নয়। সুতরাং আমাদের উচিত যে আমরা একে অপরের দিকে তীর ছুঁড়ে না দিয়ে, একে অপরের দোষ ত্রুটি খুঁজে না বেরিয়ে, যার যার জায়গা থেকে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি যাতে করে আগামীর রাজনীতিটা হয় ইসলামী ভাবধারার রাজনীতি, আগামীর রাজনীতিটা হয় ইসলামী মূল্যবোধের রাজনীতি, যাতে মানুষেরা আমাদের চরিত্র দেখে, আমাদের উত্তম আচরণ দেখে তারা ইসলামী রাজনীতির দিকে, খেলাফার দিকে আগ্রহ প্রকাশ করে এবং পরবর্তী যে সংসদ আমাদের সামনে আসবে তখন যেন আমাদের চরিত্রের কারণেই যেন আমরা খেলাফার আদর্শ বাস্তবায়িত করে ফেলতে পারি ইনশাআল্লাহ।